হ্যালো মাই অল কিউট কিমচিস। তো আজ থেকে শুরু হলো তোমাদের সবার খুব পছন্দের গল্প ডুবে ডুবে ভালোবাসার সিজন 2। সো যারা গল্পটা এই পার্টটা থেকে দেখা শুরু করছো তারা এই গল্পের কিছুই বুঝবে না, কারণ গল্পটা শুরু হচ্ছে সিজন 1 থেকে। তাই প্রথমে আমার চ্যানেলে গিয়ে একদম শুরু থেকে ফার্স্ট পার্ট থেকে গল্পটা দেখা শুরু করো, নয়তো আমার প্লেলিস্টও চেক করতে পারো। ওখানে গল্পটার ফার্স্ট পার্ট থেকে অল পার্ট পেয়ে যাবে। সো স্টপ মাই বকওয়াস, লেটস স্টার্ট দি ভিডিও। সুডৌল কোমরের বাঁ পাশে মৃদু চাপ খেলোতে বজ্রহতের মতো চমকে গেল সে। পাশের ছেলেটা পৈশাচিক আনন্দে চুপ করে আছে। চলন্ত অটোর ভিতরে নিরীহ গা ছুঁয়ে ছুঁয়ে সে লোলুপ স্পর্শ চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় কঠিনভাবে চাপ দিতে নেবে অমনি হাতটা খপ করে আটকে পড়ল। সেটা কিঞ্চিত বিস্ময় নিয়ে বামে তাকাতে নিল, কিন্তু আফসোস তাকাতে পারল না। হাত মোচড় খেয়ে এমন জোরে ধাক্কা খেল, চোখ মুখে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। কানে শুধু হইচইয়ের শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছে না। অনুভব করতে পারল না চলন্ত অটো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তাকে। মাথাটা একটা ছোটখাটো পাথরের সাথে বাড়ি খেয়ে রক্ত ছুটছে। তার দুই বন্ধু তাকে ধাক্কা দিয়ে যাচ্ছে, অস্থির কণ্ঠে বলছে, তাড়াতাড়ি উঠ মামা, মরতে না চাইলে তাড়াতাড়ি ওঠ, ভুলভাল জায়গায় হাত পড়েছে। জেরি দেখছি টাউন মার তুই। শেষে তুই শব্দটা বলতে গিয়েও সেটি তোতলাতে লাগলো, যেন বিভৎস ভৌতিক ভেলকি দেখে হৃৎপিণ্ড থেমে গেছে। এরপর শুরু হলো চিৎকার, আহাজারি বেদনা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। চিৎকারগুলো চারিদিকে মুখরিত হতে লাগলো। রক্তাক্ত মাথাটা একটু নাড়া দিয়ে চোখ খুলে তাকালো। আসল পৈশাচিক শয়তানটার নাম ব্রাইট। পাশের গ্রাম থেকে এই গ্রামের লোলুপ ইচ্ছে মেটাতে এসেছে। কলেজের কিছু মেয়ে দলকে দেখে সুপ্ত আকাঙ্ক্ষা মাথা চাড়া দিয়ে উঠেছে। ব্রাইট আধো আধো দৃষ্টিতে সামনে তাকালো, তখনই শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। মেয়েটার বয়স কত হবে? এইটুকুনি মেয়ে তাদের সাথে একাই লড়াই করছে। তাকে জোরে সোরে ধাক্কা মেরে অটো থেকে ফেলে দিয়েছে এবং তার বন্ধু দুটোকে বাঘিনীর মতো পেটাচ্ছে। মাথার চোটে সর্বহারার মতো শুয়ে আছে ব্রাইট। চোখ দুটো আপনা আপনি বুঝে আসছে তার। মাথার ভিতর চিজি পোকার শব্দ পাচ্ছে। ব্যথায় চিৎকার করতে মন চাইছে। সমস্ত স্নায়ু নির্জীব হয়ে শূন্যে তলিয়ে যাচ্ছে। পরনে গোলাপি রঙের কামিজ, সাদা ফকফকা পাজামা, কামিজের স্লিভস দুটো কবজি পর্যন্ত ঢাকা। গোলাপি রঙের ওড়নাটায় সাদা রঙের বাউন্ডারি, গলার এক পাশ থেকে প্যাঁচ দিয়ে কোমরের কাছে বেঁধে রেখেছে। চোখের দৃষ্টি ভয়াবহ করুণ। রাগের শরীরের ভিতর দপদপানি চলছে। অদ্ভুত ক্ষোভে টালমাটাল হয়ে চোয়া শক্ত করছে। খুব ধীর গতিতে ডান পা থেকে চটি জুতোটা খুলল। চোখ দুটো বাকি দুটো ছেলের দিকে স্থির চোখে তাকালো। একদম পলকহীন ভঙ্গিতে শক্ত হলো সে। ব্রাইট হঠাৎ কথা বলতে গিয়ে চট করে থামলো। তুই শব্দটার বলতে পারল না। ততক্ষণে জুতোটা ডান হাতে তুলে যেতে কাঁধের ব্যাগটা জেনির হাতে ধরিয়ে দিয়ে নিঃশব্দে এগিয়ে আসলো। ব্রাইট ইতিমধ্যে ভীত চোখে কাঁপছে। তে এক সেকেন্ডও নষ্ট করলো না। ঠোঁট কুচকে শ্বাস টেনে শূন্যে হাত তুলল। বাতাসের তাল কেটে তীব্র শব্দ চোখে এক ঘা কষালো। গালের চামড়াটা ছিলে যাওয়ার মতো জ্বলে উঠল তার। চিৎকার করে উঠল ব্রাইট, তবু চিৎকার শুনে থামল না তে। জুতো দিয়ে পিটিয়ে পিটিয়ে মুখের অবস্থা দুর্দশা করলো। ঠোঁটের কোণ ফেটে গাল কেটে চোখের কাছটায় চামড়া উঠে গেল। ইচ্ছে মতো শরীরের সর্বশক্তিতে পেটালো তে। অটো চালক সিটে বসে হতভাগার মতো হাঁ করে আছে। এমন অকল্পনীয় দৃশ্য দেখে জেনির বুকটাও টিপ টিপ করে কাঁপছে। রোজ বড় বড় চোখে স্তব্ধ হয়ে ঢোক গিলছে। কোনোভাবে বিশ্বাস হচ্ছে না তে এতটা বদলে গেছে। ওদিকে ব্রাইট হাত জোর করে কাকুতি মিনতি করছে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমি জীবনে আপনার গ্রামে আসবো না, মইটা যাবো আপা, আর মারবেন না। এরপর চিৎ পটাং হয়ে শুয়ে পড়ল ব্রাইট। হাত দুটো এখনো বুকের কাছে
ক্ষমার আর্জি জানিয়েছে। তার বাকি সঙ্গী দুটো তো পকানালা পার। এরপর তে বুক ফুলিয়ে হাঁপাতে হাঁপাতে চটি জুতোটা নিচে ফেললো। জুতোটা ডান পায়ে গলিয়ে শক্ত গলায় বলল, তোর চেহারাটা নষ্ট করলাম না, আজ কপাল গুনে তুই বেঁচে গেলি। তোর চেলাপেলা নিয়ে এক্ষুনি গ্রাম থেকে পালাবি। যদি কোনো সময় তোদের এখানে দেখতে পাই, এবার লাঠি এনে ঠেঙাবো, ছাড়বো না একটাকেও। কথাটি বলে পুনরায় অটোতে উঠে বসলো সে। সাময়িক উত্তেজনা কাটিয়ে রোজ একটু নড়ে চড়ে উঠলে জেনি এখনো ছোট্ট মুখে চুপ করে আছে। এরপর দুই বোন চুপচাপ শাড়ি ধরে অটোতে গিয়ে বসলো। তে নিজের ব্যাগটা জেনির কাছ থেকে নিয়ে নিল। কোলের উপর বই মেলতেই সংযত করে বলল, চাচা অটো ছাড়ুন, সোজা বাড়ি গিয়ে থামবেন। যদি মহিলা যাত্রী পান তবে ওঠাবেন, কিন্তু পুরুষ যাত্রী আপাতত তুলবেন না। আদেশ শুনে অটো ছাড়ল বৃদ্ধ চালক। একটু আগের দৃশ্যপটের জন্য তিনি এখনো অবাক। মাথার উপর দুপুরের দ্বীপ্রহের সূর্য, পাকা রাস্তায় এত মানুষজন নেই। ভর দুপুরের ক্লান্ত সময়ে গাড়ির চলাচল খুব কম। খালি রাস্তা পেয়ে জোরে অটো স্টার্ট দিল। বাতাসে বাতাসে অটোর ভিতরটা জমজমাট ঠান্ডা। তে শান্ত ভঙ্গিতে চুপচাপ খোলা বয়ে মুখ ডোবালো, এমন একটা ভাব যেন কিছুই হয়নি। তের আরো একটা অদ্ভুত আচরণ নিয়ে রোজ আর জেনি একে অন্যের দিকে চাইলো। রোজ চোখের ইশারায় বোঝালো তে আর স্বাভাবিক নেই, একদম শেষ। রোজের ইশারাটুকু পেয়ে নিষ্ফল ভঙ্গিতে জেনি বোঝালো, মাত্রই তো শুরু বুবু, সামনে কি কি হয় আন্দাজও করতে পারছি না। জেনির ইশারাটা বুঝতে পেরে বায়ে তাকালো রোজ। সোনালি পাকা ধানের জমিতে উদাস দৃষ্টিতে তাকালো। পাকা 2 বছর কেটে গেছে। সময়ের গতিময়তা দেখে অবাক হয় লাগে। জীবনের সবটুকু সুখ দুঃখ কিভাবে ফিরে আসবে কারোর পক্ষে জানা নেই। নশ্বর এই দুনিয়ায় মোহমায়ায় সবাই যেন মত্ত। কখন কিভাবে সময়ের স্রোত ভেসে যায় তার ধারণার বাইরে। অটোর উল্টো সিটে যে মেয়েটা চুপচাপ বসে আছে, বইয়ের পাতায় মগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকে এখন চেনা যায় না। একটা মানুষ এতটা বদলে যায়, আঘাত পেলে স্বভাব এতটা শক্ত হয়, নরম কোমল শান্ত মনটা একেবারে পাথর বনে যায়। এত এত প্রশ্ন রোজের মস্তিষ্কে সারাদিন কিলবিল করে বেড়ায়। এখনো উত্তর পায়নি সে, এখনো পায়নি। যদি এই প্রান্তের মানুষটা এমন শক্ত হয়, তাহলে অপর প্রান্তের মানুষটা কিরকম হবে? কেমন আছে সেই জীবন জাঙ্কুক, যার নাকের ডগায় রাগ থাকলেও ঠোঁটে থাকতো হাসি, যার স্বভাব ছিল কাঠিন্য কিন্তু আচরণ ছিল খাঁটি। আজ অব্দি তার রাগের খোলস দেখতে পায়নি রোজ। সবসময় শুনেছে ডেকে গেলে মানুষটা চুপ হয়ে যেত, কথা বললেই থামিয়ে দিত, নিজেকে আড়াল করে সবার কাছ থেকে নিজেকে দূরে সরে ফেলত। আজ তিনি কেমন আছেন বড্ড জানতে ইচ্ছে করছে। দুটো মানুষের আকস্মিক বিচ্ছেদ আজও সবকিছু বিষিয়ে তোলে। সামান্য ভুল বোঝাবুঝিতে বিচ্ছেদ হবে, ঠিক বিশ্বাস হয় না, মন মানতে চায় না। মনে হয় তেরই দোষ আছে, আবার মনে হয় ওই মানুষটা সব জানে। আচ্ছা, জাঙ্কুককে ইচ্ছে করে থেকে দূরে ঠেলে দিয়েছে, নাকি এর পিছনে শক্ত কোনো কারণ আছে? বাড়িতে পা দিতে না দিতেই বড় বউ চেঁচে উঠলেন। তার কানে অতর্কিত ঘটনাটা লোক মারফত এসে পৌঁছেছে। শোনার পর প্রচণ্ড আক্রোশ নিয়ে দাওয়ায় বসে অপেক্ষা করছেন। মোল্লা বাড়ির প্রধান কর্তা এখন তিনি, সমস্ত কারবার এখন তিনিই দেখেন। তে নত মুখে বড় বউয়ের সামনে দাঁড়িয়ে আছে। একমাত্র বড়মার আদেশ নির্দেশ এবং চোখ রাঙানিকে প্রচণ্ড ভয় পাইতে। বড়মার কাছে আসলে বুকের কলেজাটা যেন হাতে চলে আসে। বড় বউ কমকমে কণ্ঠে জিজ্ঞেস করলেন, ওই ছেলেকে পেটালি কেন? তে ঢোক গেলে চোখ তুলে এক পলক বড় বউয়ের গরম চাহনিতে চোখ রেখে অবাক চোখে চোখ নামিয়ে ফেলল। নিচু সুরে বলতে লাগলো, গায়ে হাত দিচ্ছিল, বিশ্রীভাবে উত্তক্ত করছিল। ওর হাত আমি মুচড়ে। কথাটা শেষ হওয়ার পূর্বেই ঝাঁঝিয়ে উঠলেন বড় বউ। বসা থেকে সোজা দাঁড়িয়ে তিনি নাক ফুলে বললেন, যদি তোর কিছু হতো, এই উত্তর দিতে, যদি তোর কিছু হতো কে উদ্ধার করতো? চুপ করে থাকবি না, উত্তরটা দে। বড় বউয়ের বজ্র কণ্ঠে চোখ খিঁচল তে। ভয়ে পা দুটো অজান্তেই পিছিয়ে ফেললো। ওড়নাটা 2 হাতে খামচে ধরল সে। রোজ জেনিও
ভয়ে খাটো খাম্বার মতো দাঁড়িয়ে আছে। গোয়াল ঘর থেকে এক ছুটে দৌড়ে আসলো সেলিনা। এসেই দেখলো তেকে আচ্ছা মতন ঝাড়ছে। সেলিনা দ্রুত পরিস্থিতিটা ঠান্ডা করার জন্য তের পাশে এসে দাঁড়ালো। ওর পক্ষ থেকে বড় বউয়ের উদ্দেশ্যে বলল, এই গরমে আপনি ওনারে ঝাড়তেছেন? এইটা কোনো সময় হলো? দেহি যাইতে দেন তো, আগে ঠান্ডা হোক, পরে ঝাড়েন। ওমা, খাম্বার লাগুন খাড়াসুস কেন, ভিতরে যা। সেলিনার এমন পক্ষপাতিত্ব স্বভাব দেখে রাগে কটমট করে উঠলেন বড় বউ। প্রতিবার তের পক্ষ নিয়ে এইভাবে ওকে বাঁচিয়ে দেন তিনি। আপাতত গরমের তীব্রতা দেখে পথ ছাড়লেন তিনি। সেলিনা শান্তভাবে তেকে টেনে বাড়ির আঙিনায় ঢুকলো। চৌকিতে বসিয়ে নিচু মুখে ফিসফিস করে বলল, পাকনামি করতে যাস কেন সেরি? ওই রাস্তা কি ভালা বাড়িতে আসবার পর ভাবিরে কইবার পারুস না? যদি ওই পোলাগন ক্ষতি করতো তোর জামাইরে, কি মুখটাই দেখাতাম সেরি? এখনো কেন এগুলা বুঝোস না তুই? আচমকা শান্ত মুখের খোলসটা বদলে গেল ওর। মেজমার দিকে সরাসরি দৃষ্টি ফেলে শক্ত করে বলল, আমার কেউ নেই মেজমা। যার নাম উল্লেখ করলেন সে আমার কিছুই না। বারবার পুরনো কথা টেনে আমার আত্মসম্মানকে ঘাত দেবেন না। আমাকে নিয়ে অসহ্য লাগলে বলে দেবেন, আমি এখান থেকে চলে যাব। প্রচণ্ড রেগে উঠল সেলিনা। নিচের ঠোঁট কামড়ে ডান হাত তুলে থাপ্পড় ভঙ্গিতে মুখের কপট রাগটা ফুটে তুলে বলল, বেশি পকড় পকড় করলে একটা দিমু। পাংখা গজাই গেছে তোর? হ্যাঁ, তোর পাংখা খান একেবারে মট কইটা ভাঙ্গা দিমু। চুপ করে থাক সেরি। সেলিনার শাসানো ধ্বনিতে শান্ত হলো তে। দুজনের অবস্থা দূর থেকে দেখছে বড় বউ। বুকের উপর দুই হাত ভাঁজ করে শক্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। ভিতর থেকে দীর্ঘ চাপা নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে বললেন, জাংকুকের বউটা জাংকুকের মতোই হয়েছে, সেটা কেউ স্বীকার করুক বা না করুক, সময় বদলায়। দরজার কাছে দাঁড়িয়ে চিন্তা ভাবনায় মশগুল ছিল বড় বউ। হঠাৎ পিছন থেকে অপরিচিত কণ্ঠ শুনতে পেল সে। চিন্তায় ছেদ পড়লে পিছু ফিরে তাকালো। তখনই কপালে অসংখ্য ভাঁজ যুক্ত হলো। বড় বউ ভুরু কুচকে তাকালে পুরুষালী কণ্ঠটা সৌজন্য গলায় বলল, জি শুনুন, আমি একজনের খোঁজ করছি। একটা গোলাপি ড্রেস পরা মেয়ে এ বাড়িতেই ঢুকেছে। কাইন্ডলি তাকে ডাকুন, দরকার আছে, একটু জরুরি প্রয়োজন। প্লিজ ইনফর্ম হার। বাইরে থেকে আওয়াজ শুনে তে এসে হাজির হলো, সাথে বাকিরাও। এই ছেলে, কে তুমি? তোমাকে তো এখানকার ছেলে বলে মনে হচ্ছে না। জেরার মুখে পড়ল ছেলেটি। এই মহিলা প্রচুর চতুর, চোখ কান ঠিক বিড়ালের মতো পরিষ্কার। বাড়ি থেকে না বেরোলেও এই মহিলা যথেষ্ট খোঁজ খবর রাখে। এই মহিলার সামনে ন্যূনতম ভুল করলে চলবে না, খুব চালাকির সাথে এগোতে হবে। আমি মুন, শহরে থাকি। কিছুদিনের জন্য মামার বাড়িতে এসেছিলাম। আমার মামাতো ভাইয়ের অবস্থা দেখে বাধ্য হয়ে আসতে হলো। ইনি কি আপনারই মেয়ে? তর্জনী তুলে তের দিকে তাক করলো। বড় বউ সেই ইশারা বুঝতে পেরে সোজাসুজি বলল, হ্যাঁ আমারই মেয়ে। তুমি সম্ভবত নালিশ নিয়ে এসেছো, না হলে তোমার ওই মামা এমন শহুরে পোলাকে দিয়ে আমার বাড়িতে খবর পাঠাতো না। ছেলেটা মনে মনে হাসলো। চালটা খাপে খাপে জায়গা মতো পড়েছে। চাপা হাসিটা বাইরে থেকে বুঝতে দিল না। সব প্রতিভাভঙ্গিতে বলে উঠল, কতটা ভুল বলেননি। এমন অসভ্য কারখানার নালিশ ছাড়া তো আসা যায় না। আপনার মেয়ে এত বড় অসভ্য, সেটা চেহারা দেখলে কেউ বিশ্বাস করবে না। গ্রামের মেয়েরা যে এত উগ্র হয় আগে জানতাম না, এবার প্রমাণ পেলাম। আগামীকাল সকাল 10টায় আপনি আর আপনার অসভ্য মেয়ে সহ বাকি দুজনকে নিয়ে আসবেন, ঠিক 10টায়। দেরি যেন না হয়। সামান্য টিজে যদি। কথার মাঝখানে দাঁড়িয়ে বসালো তে। নিজের কথাটা শক্ত গলায় পেস্ট করে বলল, ভুল, শুধু টিজ নয়, টাচ করেছে। কথাটা মুখের উপর ঠাস করে লাগলো। ছেলেটা কিঞ্চিত বিব্রত হয়ে বলল, সরি, দুঃখিত, এতে আমার কোনো মাথা ব্যথা নেই। আগামীকাল মামার কাছে হাজির হবেন, এটাই জানাতে এসেছিলাম। তে কিছু বলার জন্য ঠোঁট খুলবে, তখনই বড় বউ স্পষ্ট ভাষায় বললেন, তোমার মামার চেয়ে তোমার উদ্যোগটাই বেশি দেখছি। আগামীকাল আমি এমনিও যাব, অমনিও যাব। কথাটা ভালোভাবে মাথায় ঢুকে রাখবে। এক হাতে তালি বাজে না। আর যেতে পারো। ছেলেটা আর কথা বাড়ালো না, শান্ত মুখে একবার তের দিকে তাকালো। এরপর তাকালো বাড়ির রান্নাঘরের দিকে। সেখানে নত মুখে রোজ আর জেনে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ক্ষিপ্ত ভঙ্গিতে চোখ সরালো ছেলেটা। দ্রুত পা চালিয়ে বাড়ির বাইরে চলে গেল।
আগন্তুকের গমন দেখে বড় বউ কাকে কিছু বলতে গেল না, নিজের মতো নিজের কাজে চলে গেল। বাকিরা যার যার মতো সটকে পড়ল। শুধু আঙিনায় রইল তে। সে চুপচাপ চৌকাঠের কাছে ফিরে গেল। অলস ভঙ্গিতে বসে পড়তেই হঠাৎ দরজার বাইরে দৃষ্টি পড়ল। সাথে সাথে কপালে ভাঁজ ফেলে বুড়ো কুচকাল তে। উঠোনের শেষ মাথায় গেটের কাছে এখনো দাঁড়িয়ে আছে ছেলেটি। কেবল মাথাটা পিছু ঘুরিয়ে তের দিকেই তাকিয়ে আছে। চোখ থেকে অব্যক্ত ক্ষোভ, প্রচণ্ড ক্রোধ, অসম্ভব জেদ ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। সরাসরি দৃষ্টি বিনিময় হতেই ছেলেটা আচমকা মাথা ঘুরিয়ে ফেলল। একদম কটকট ভঙ্গিতে চলে গেল সেখান থেকে। জীবনের সবটুকু হাসি আনন্দ যেন ইস্তফা দিয়ে চলে গেছে। যেখানেই চোখ পড়ে সেখানে শূন্য শূন্য লাগে। নিজেকে বদলে ফেলাটা সহজ কর্ম ছিল না। পুরনো রীতি নীতি পাল্টে পরিবর্তন আনাটা মুখের কথা না, তবুও তে পেরেছে। 2 বছরের ভিতর সেই সব গুণগুলো মার্জিত করেছে। যেটার জন্য একসময় ভুক্ত হয়েছিল আজ শাড়ি পরা হয় না। যে শাড়ির সাথে শৈশব থেকে ওঠা বসা ছিল সেই বেশভূষা বদলে ফেলেছে সে। এখন শাড়ি দেখলেই পুরনো দিনগুলো মনে পড়ে সেই ছোট্ট চিরকুটটার কথা, যেখানে ওই মানুষটা প্রতি মুহূর্তে ভালোবাসা মাখিয়ে লিখত। সমস্ত আহ্লাদ, স্নেহ, যত্ন এমনভাবে ফুটে ধরত। তখন অবাধ্য মনের সবটুকু রাগ যেন জল হয়ে যেত। অভিমানগুলো কিভাবে হাওয়ার মতো মিলিয়ে যেত ধারণা করাও বড্ড মুশকিল। সেই পুরনো কথাগুলো রিন করে মাথায় বাজে। সেই চিরকুট, সেই কথা, আমার ভাগ্যবতী বউ, আমার চিরসঙ্গিনী, আমার তে, তোমায় 18টা শাড়ির ভালোবাসা। অদ্ভুত রেশে চোখ বন্ধ করল তে। ডান হাতের মুঠোয় ছোট্ট চিরকুটটা মুচড়ে আছে। ছোট্ট ছোট্ট কথাগুলো আজও মন প্রাণ ঠান্ডা করে দেয়। এই ছোট্ট চিরকুটটার মধ্যে যেন চাঙ্কুকের স্পর্শটুকু লেগে আছে। কখনো কখনো ঠোঁট ছোঁয়ালে মনে হয় চাঙ্কুক এটা যেন ছুঁয়ে যাচ্ছে। কোমরে এক হাত রেখে পিঠে এক হাত ফেলে বুকের সাথে মিশে নিচ্ছে। নীরবে ছুঁয়ে দিচ্ছে লাবণ্যময় কপালটা। যখন মনে হয় সব মিথ্যে, শুধুই কল্পনা, তখন ভারী দুঃখ লাগে। অব্যক্ত অসহনীয় কষ্ট হয়। চোখ দিয়ে জল পড়ে, তবুও নিঃশব্দে নীরবে। কেউ টের পায় না ভিতরে কতখানি দগ্ধ হচ্ছে। 2 বছর 24 মাস 740টা দিন চলছে। প্রতিটা ঘন্টা চলছে, প্রতিটা মিনিট যাচ্ছে, প্রতিটা সেকেন্ড ছুটছে। একবারও কেউ স্মরণ করেনি, কেউ ভুলেও স্মরণ করেনি। 2 বছর কি সহজ ছিল? সহজ ছিল না। তে প্রায় শুনতো মানুষ মরে গেলে নাকি সবাই ধীরে ধীরে ভুলে যায়, কেউ স্মরণ করে না। করলেও সেটা হুটহাট সাময়িক স্মরণ। তে কি মরে গেছে? বোধহয় মরেই গেছে। আজ অবধি, এই 2 বছর অবধি কোনো প্রকার খবর আসেনি। ওই অসভ্য পাষাণ নির্দয় মানুষটা কোনো খোঁজ রাখেনি। কোলের ভিতর কাঁপুনি অনুভব হতে চোখ খুলল তে। মুঠোয় ধরা চিরকুটটা বিছানায় রেখে কোলে চোখ ফেলল। মাসখানেক আগে নতুন একটা ফোন এসেছে। ফোনটা কে পাঠিয়েছিল? বর্তমানে সেই কল দিয়েছে। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা মা, মানে জিন। বড় বউয়ের মাথায় চিন্তার ভাঁজ। তে যে লঙ্কা কাণ্ড বাঁধে ফেলেছে সেটা ঠান্ডা করার উপায় পাচ্ছেন না। ওই চেয়ারম্যান খুব বদমেজাজি। যদিও তের দোষ এখানে খুবই সামান্য, কিন্তু একমাত্র ছেলের গায়ে হাত তোলার অপরাধে বিভৎসভাবে অপদস্থ হতে হবে। আগামীকাল সমস্ত গ্রামবাসীর সামনে কটু কথা শোনালে কিচ্ছু করার থাকবে না। লোকটা যেমন রাগী তেমন মানুষজন তাকে প্রচণ্ড ভয় পায়। এরপর বড় বউ বিছানা থেকে উঠে গিয়ে বড় জানলাটা 2 হাতে ঠেলে খুলে দিল। সংশোধনীতে শীতল হাওয়া ঢুকলো। আকাশে সন্ধ্যা শেষের ক্ষণ হিসেবে বেগুনি রংটা লেগে আছে। একটু পরেই কালো আধারে সব কিছু ঢাকা পড়বে। লম্বা লম্বা সুপারি গাছগুলো হাওয়ায় দুলছে। পাতার মর্মর ধ্বনিটা প্রকৃতির মাঝে মেলে গেছে। একাকী ঘরে চুপচাপ বসে থাকতেই খট করে দরজায় আওয়াজ হলো। বড় বউ জানলার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে সাড়া দিলেন, ভিতরে এসো। ক্যাচ করে কাঠের দ্বারটা খুলে গেল। ভিতরে পা ফেলল সেলিনা। সামনে তাকাতে দেখলো শান্ত বড় বউ বিছানায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সেলিনা দরজা চাপিয়ে
বিছানার কাছে এসে বলল, ভাবি কইলাম কি জাউন লাগবে, তেরে রাইখা যান, ওর বদলে আমি যাই। বড় বউ মুখ না ফিরে বললেন, ডেকেছে ওকে, সেখানে তুমি কেন যাবে? ওর পক্ষ নিয়ে চলাটা কমাও। সেলিনা মুখ নামিয়ে ফেললো, বিষণ্ণ ভঙ্গিতে আমতা আমতা করে বলল, ওই চেয়ারম্যান ভালো না ভাবি, এক নাম্বারের ডাহা বদমাস, গুন্ডা, ব্যাটার নজরও খারাপ। সেরির বড় বউ এবার মুখ ফেরালো, কথা শেষ করতে পারল না সেলিনা। সেলিনা নিজের দ্বিতীয় অপরাধটা বুঝতে পেরে আবারও মুখ নিচু করলো। লাইটের আলোয় সেলিনার ভীতু মুখটা পরিষ্কার দেখতে পেল সে। নিচু সুরে সেলিনার কিছু বলতে নেবে, তখনই বড় বউ ম্লান কণ্ঠে বলে উঠল, কি করব? কিছু কি করার বাকি আছে? আমার তো মাথায় কাজ করছে না। স্বামীর সংসার ফেলে দিন দিন গ্রামে থাকাটা ভালো চোখে কেউ দেখবে না মেজবো। আমরা যতই ধামা চাপা দিয়ে রাখি লাভ নেই। মানুষ এত মূর্খ না। চাকুক ট্রেনিংয়ে গেছে, অমুক দিনে আসবে, তমুক দিনে নিয়ে যাবে, তমুক দিনে নিয়ে যাবে। এসব বলতেও খারাপ লাগে। মানুষ এখনো ছিচি করেনি, এটা ওর কপাল মেজবো। কিন্তু আগামীকাল হয়তো ঠিকই মানুষ ছিচি করবে। আজকের ঘটনা টেনে ওর চরিত্র নিয়ে নাক ছিটকাবে। ও যদি একটু সহ্য করে বাড়ি পর্যন্ত আসতে পারতো, তাহলে ওই বদমাশগুলোকে পাকড়াও করে ধরতাম আর ওই চেয়ারম্যানের সামনে নিয়ে যেতাম। ভাবতেও আমার ঘেন্না হচ্ছে, কিভাবে ওই লোকটার সামনে দুটো কথা চালাবো। যে বিপদে পড়েছি জানি না এই বিপদ কি করে কাটবে। আর কিচ্ছু চাই না, আর এসব সহ্য হয় না। টিক 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 করে সময় যাচ্ছে। ঘন্টার কাঁটাটা 9, মিনিটের কাঁটাটা 5 সংখ্যায় থেমেছে। ঘড়িতে এখন 9টা বাজে। রেসিডেন্সিয়াল এরিয়ায় মৃদু হাওয়া বইছে, ঠিক যেন ভিজে ভিজে হাওয়া। উঁচু দালানগুলো বেশ দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে, বুক ফুলিয়ে গর্বের মতো দম্ভ প্রদর্শন করেছে। আয়তকার জানলাটা বিশাল বড়, পুরো জানলায় দামি থাই গ্লাস লাগানো, দুই ধারে পাতলা পর্দা ঝুলছে। হাওয়ায় ফুলে ফেপে পর্দাগুলো উড়ছে। রুমের ভিতর লাইট নেভানো, তবুও রুমটা উজ্জ্বল। বাইরের আলোগুলো কুচকুচে আধারটাকে গ্রাস করে ফেলেছে। সিলিংয়ের আভিজাত্য ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে। রুমের ভিতরে স্ট্রং কফির ঘ্রাণটা বহুগুণে ছড়িয়ে পড়েছে। সুস্থ মানুষের পক্ষে বেশিক্ষণ এই ঘ্রাণটা টানা সুখকর হবে না। বিছানায় শটান হয়ে লম্বা মানুষটা শুয়ে আছে, পায়ের উপর পা তুলে ডান পাটা ঘড়ির টিকটিক তালের সাথে নড়ছে। প্রতিটা সেকেন্ডের হিসেব পুঙ্খানুপুঙ্খভাবে মস্তিষ্কে জমা হচ্ছে। বিপ করে অদ্ভুত একটা শব্দ হলো। 1 সেকেন্ডের জন্য আধো অন্ধকারের রুমটা বিদ্যুৎ পৃষ্ঠের মতো জ্বলে উঠল। আন্দাজ স্বরূপ বাঁ হাতটা বাঁ দিকে চালান দিতে বৃদ্ধাঙ্গুলে কাঁচের উপর ডবল ট্যাপ করলো। সাথে সাথে রুমটা আবারও আলোকিত হয়ে ভয়েস লোড হলো। 3 সেকেন্ডের ভয়েসটা পুরুষ কণ্ঠে চলতে লাগলো। খবর ভালো না স্যার। ক্যান্সার আক্রান্ত রোগীটা বিছানায় শোয়া। কিভাবে ক্যান্সারের অণুজীব দেহের ভিতরে ঢুকেছে জানা নেই। সকলের অগোচরে দিনের পর দিন দেহের সব কিছু নিঃশেষ হয়ে গেছে। সে নিজেও বুঝতে পারেনি তার নিজের দেহটা কঠিন অসুখে লিপ্ত। শরীরের সবটুকু শক্তি যেন ফুরিয়ে শেষ। হাত দুটো লকলকে লতা পাতার মতো শুকিয়ে গেছে, সামান্য শক্তিটুকুও নেই। চোয়াল ভেঙে গালের হাড় দেখা যায়, ঠোঁট দুটো রুক্ষ হয়ে চৌচির। দেহের হাড়গুলো আজ কঠিনভাবে দৃশ্যমান, যেন বিছানায় এক নারী কঙ্কাল পড়ে আছে। মাথার চুল এখন পাতলা, লম্বা কেশের গোছটা আর নেই। চোখের কোটর যেন অতল গহ্বরে ঢুকে গেছে। দুই কোণ থেকে নীরবে অশ্রু ঝরছে। অন্যের দ্বারস্থ হয়ে জীবন যাপন করাটা দুঃখকর। পূবের খোলা জানলা দিয়ে প্রকৃতির হাওয়া ঢুকছে। নির্মল হাওয়ার সাথে বেলি ফুলের মন মাতানো ঘ্রাণে অসুস্থ ঘরটা মোমো করে উঠছে। সূর্যের ঔদ্ধত্যপূর্ণ আলোয় চার দেওয়ালের ঘরটা আলোকিত। নিরবিচ্ছিন্ন ঘরটায় হঠাৎ মৃদু আওয়াজ হলো। আওয়াজটা বাঁকানে শুনতে পেয়ে চোখ মেলল সে। চোখ দুটো কি বিশ্রীভাবে জ্যোতি হারিয়ে ফেলেছে? রোগ হলে কি সব হারিয়ে যায়? দেহের যন্ত্রাংশগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। এই যে চোখ মেলে পরিষ্কার দেখতে পাচ্ছে না, এর যে যন্ত্রণার কিছু আছে। মরে যেতে ইচ্ছে করে, বেঁচে থাকতেও যদি দুনিয়ার দৃশ্যটুকু না দেখতে পায়,
তাহলে এর যে দুঃখের কিছু আছে শ্রবণ ইন্দ্রিয়তে টের পাচ্ছে। কেউ তার বিছানার দিকে এগোচ্ছে। সন্তর্পণে বিছানায় বসে আস্তে করে ডাক ছাড়লো, ছোট বউ। শব্দ উৎসের দিকে মুখ ফেরালো সে। ভেজা লোচনে মানুষটার দিকে দুর্বল চোখে তাকালো। কখনো মায়ের মতো, কখনো বোনের মতো আগলে রেখেছে। এই অসুস্থ অবস্থায় দেখভাল করতে আজও কাপড় করেনি। শুকনো কাঠির মতো হাতটা কাঁপতে কাঁপতে বড় বউয়ের দিকে ওঠালো। বড় বউ সেটা দেখতে পেয়ে কাঁপুনি হাতটা দুই হাতের মাঝে নিল। মুখটা নিচু করে আলতো গলায় বলল, কেমন লাগছে ছোট বউ? কোথায় ব্যথা হচ্ছে? কিছু খাবে? হালকা কিছু আনি? অমন মোলায়েম কণ্ঠ শুনে বুকটা শান্ত হয়ে যায়। দেহের অসুখটা যেন ধাপ ধাপ করে কমতে থাকে। বেঁচ বাঁচার জন্য মস্তিষ্কটা যুদ্ধ করে, বারবার ভিতর থেকে স্লোগান দেয়, তোমাকে বাঁচতে হবে, তোমাকে উঠতে হবে। হেরে যেও না বাছা, জীবন যুদ্ধে হেরে যেও না। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে বড় বউয়ের নয়ন দুটো চোখ পড়ল তার। শান্ত অথচ তীক্ষ্ণ চোখ দুটো আজ চিন্তায় ডুবে আছে, যেন বহু বহু চিন্তার অঙ্ক মেলাতে ক্লান্ত হয়ে গেছে। গলাটা সামান্য ভিজিয়ে প্রশ্ন করল রঞ্জন, কি হয়েছে ভাবি? শেষ কথাটা বলতে গিয়েও জড়িয়ে ফেলল রঞ্জন। খুব খুব করে খানিকক্ষণ কেসে নিল সে। রঞ্জনের সামান্য শ্রম দেখে বড় বউ মনটা কুমড়ে উঠল। মুখে ছোট বউ বললেও সবসময় ছোট বোন হিসেবে দেখেছে, কখনো ছোট জায়ের মতো সম্পর্ক খাটাতে আসেনি। এমন ভালো মানুষটার জীবনে কেন এত দুঃখের ঘানি জুটল, এই হিসেবটা মেলাতে পারেন না তিনি। অশ্রু মিশ্রিত ধাক্কাটা ভিতরে গুটিয়ে শান্ত স্বরে বললেন, ছোট ছোট আঘাত পেয়ে মেয়েটা বদলে গেছে ছোট বউ। কি পরিমাণ দুঃখ পেলে মানুষ হুট করে বদলে যায়। তাই দিন দিন দেখছি চেয়ারম্যানের ছেলেকে মাথা ফাটিয়ে এসেছে, আর দুটোকে জুতো দিয়ে পিটিয়েছে। ব্যাপারটা তোমার কাছে সহজ লাগে? চোখের দৃষ্টি স্থির করল রঞ্জন। পলকহীন দৃষ্টিতে আরেকবার ঢোক গিলে নিল। রুক্ষ খসখসে ঠোঁট দুটো ফাঁক করে শব্দ জোরে বলল, আমার তেমা। নির্বিকার ভঙ্গিতে মাথাটা দুবার উপর নিচ করলো বড় বউ। নিজের দুই হাতের ভিতর শুকনো হাত দুটো উষ্ণতায় চেপে পড়ল। তোমার মেয়ে যে জাঙ্কুক ছাড়া কিছুই বোঝে না, সে খবর রাখো। গতকাল যা করেছে তা যদি জাঙ্কুক শুনতো, কলেজ থেকে আসতেই এক ছেলে তার গায়ে হাত দিয়েছিল। তাতে এমন ধাক্কা দিয়েছে অটো থেকে ছেলেটা পড়ে গেছে। ওই ছেলে এখন হসপিটালে ভর্তি। কয়েকজন এখনো বেহুশ হয়ে আছে। সম্ভবত তার সাথে আরো বাকি দুজন যে ছেলে ছিল। চেয়ারম্যান এখন বিচারের জন্য ডাক পাঠিয়েছে। যাওয়ার আগে তুমি বলে গেলাম, সকালের খাবারটা না খেয়ে থেকো না ছোট বউ, কষ্ট হলেও খেয়ে নিও। ছেলেরা খাবার গরম করে দিয়েছে। আমি এসেই দুপুরে খাবার রেঁধে দেবো। এখন ঘুমাও। আমি যতদিন আছি কিচ্ছু হতে দেবো না। আমার মেয়ে 4টে ছিল, আর ওই 4টেই থাকবে। আমি ওই 4টেকে এক চোখে দেখব। আমার জন্য আপন পর বলে কিছুই নেই। এখন ঘুমাও ছোট বউ, আসছি তাহলে, থাকো। রঞ্জু নীরবে তাকিয়ে রইল, সারা শব্দ কিছুই করলো না। যেভাবে বড় বউ বিছানায় এসে বসেছিল সেভাবে উঠে রুম থেকে বেরিয়ে গেল। সবটুকু নীরবতা ফেলে একাকিত্বের মাঝে রুগ্ন রঞ্জনকে ছেড়ে গেল। শূন্য দরজার দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল রঞ্জন। বালিশটা ছোট ছোট গোলাকার বিন্দুতে ভিজতে লাগলো। হায়, মানুষ কতটা অসহায়, এই কথা যদি তারা বুঝতো। বিচারের আসর বসেছে। পাশের গ্রামের চেয়ারম্যান, তার ছেলে এবং আর তার চালা সামন্ত এসে হাজির। অপর প্রান্তে বড় বউ, তে, রোজ, জেনি। ইতিমধ্যে চারপাশে গ্রামবাসীরাও জড়ো হয়ে গেছে বিচারের শেষ পরিণতি কি হতে চলেছে সেটা দেখার জন্য। তুমুল ঝগড়া বিবাদের মাঝে দেখা গেল চেয়ারম্যানের পাল্লা ভারী। সে কিছুতেই ছেড়ে কথা বলবে না। বিভিন্নভাবে অপমান করছে তেকে, সাথে তার দুই বোনকেও। এদিকে বড় বউ নারাজ। সে তার মেয়েদের গায়ে এইটুকু আঁচও সহ্য করবে না। এত অপমান সহ্য করতে না পেরে তে অবশেষে কেঁদে ফেলে। ওই মেয়েকে এক্ষুনি আমাদের সামনে হাত জোর করে মাপ চাইতে বলুন। মাফ চাইবে না তে? আমিও দেখতে চাই কার গায়ে কত জোর। তে মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে। মনে মনে শুধু একজনের নামই জপ করছে,
ভিড় কাটিয়ে একজন লোক দ্রুত বেরিয়ে গিয়ে পাশের নারকোল গাছের ছায়ায় দাঁড়িয়ে নির্দিষ্ট নাম্বারে কল করলো। কলটা ওপাশ থেকে রিসিভ হতেই অস্থির করে বলে উঠল, স্যার স্যার, অবস্থা খুব খারাপ। চেয়ারম্যান প্রচুর মিসবিহেভ করছে। আপনি এক্ষুনি অ্যাকশন নিন, এক্ষুনি নিন। দেরি করবেন না স্যার, ওরা ম্যাডামকে। কথাটা মাঝ পথে খট করে কেটে গেল। তার মানে কাজ শেষ, এবার লঙ্কা কাণ্ড ঘটবে। এবার দেখ শালা, তোর কোন জায়গায় ছক্কা লাগে দেখিস। গুপ্তচর লোকটা হাসতে হাসতে চুপচাপ আগের মতো ফিরে গেল। একদম সাধারণ ভঙ্গিতে নাটকের জন্য প্রস্তুত হলো। চেয়ারম্যান খ্যাতখ্যাতে গলায় চেঁচিয়ে উঠল, মেয়েদের দেমাগ এই গ্রামে এর আগে কখনো দেখিনি। এবার দেখ সেরি, তোর কি করি। তোর বড় মা তোকে বাঁচাতে পারবে না। তেকে উদ্দেশ্য করে বলে লোকটি, এত অপমান তে আর সহ্য করতে পারছে না। মন চাইছে মাটির সাথে মিশে যেতে। এমন সময় চেয়ারম্যানের কাছে দুইজন লোক দৌড়ে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে হাঁসফাঁস গলায় বলে ওঠে, ওস্তাদ ওস্তাদ, এমপি সাহেব ফোন দিয়েছে। কি? এমপি সাহেব? চেয়ারম্যান লোকগুলোর হাত থেকে ফোনটা নিয়ে কথা বলতে লাগলো। হ্যালো স্যার, কি খবর? হঠাৎ এই অভাগাকে স্মরণ করলেন? ফোনের ওপাশে কি কথা বলছে কিছু বোঝা যাচ্ছে না। সবাই উজবুক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই চেয়ারম্যানের দুর্দশা দেখতে পেল। ভয়ে চোখ জোড়া বড় বড় করে স্থির হয়ে আছে। অনবরত ঢুকের পর ঢুক গিলে যাচ্ছে। হাতের উল্টো পিঠ বারবার কপালের ঘাম মুছছে। থেমে থেমে বারবার অবাধ্য চাকরের মতো বলছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হুট করে চেয়ারম্যান কি নিয়ে এত ভয় পেল সেটা বোঝার আগেই কান থেকে ফোনটা নামালো চেয়ারম্যান। ফোন ধরা হাতটা শীতের কাঁপুনির মতো থরথর করে কাঁপছে। থতমত ভঙ্গিতে ফোনের স্ক্রিনে ডান তর্জনে ছোঁয়ালো। অমনি কলটা লাউড স্পিকারে ভাইব্রেট হলো। ওপাশ থেকে এমপি সম্বোধন ব্যক্তিটার উদ্দেশ্যে বলল, জি জি স্যার, করছি। ফোনের ওপাশ থেকে এমপি সম্বোধন ব্যক্তিটা আদেশের সুরে বলল, যেই মেয়েটার হেনস্থা করেছ ওর পা ধরে মাফ চাও। আকাশচুম্বী আশ্চর্যের মতো তাজ্জব বনে গেল বড় বউ। অজান্তেই তার মুখটা হা হয়ে গেল। রোজ আকস্মিকভাবে এমন আদেশ শুনে তের হাত ছেড়ে তাকালো। জেনি বোবার মতো দাঁড়িয়ে আছে। আশেপাশের সবাই আশ্চর্য, সাথে ওই মুন। শহুরের সেই পোলা একবার তার মামার দিকে তাকাচ্ছে আর একবার তের দিকে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। তার মামার এমন কাজমাজু করার কারণটা কি? তেও প্রশ্নাত্মক দৃষ্টি ফেলে কপাল কুঁচকে ফেলেছে। হঠাৎ চেয়ারম্যান ধপ করে মাটিতে পড়ল। তের পায়ের কাছে দুই হাত রাখতে নিলে আচমকা তে পিছিয়ে গেল। মাটিতে গড়াগড়ি দিয়ে হাত জোর করে ফরফর করে চেয়ারম্যান বলতে লাগলো, আমারে মাফ কইরা দেন, ভুল কইরা ফেলছি। সব দোষ আমার, সব দোষ আমার পুলার। ওরে আজকে পুলিশে দিতেছি। তুমি আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা তাড়াতাড়ি বাড়ি যাও গা। আমি কিচ্ছু করতাম না। এই দেখো গালে ঠাস ঠাস করে মারতাছি। আর মোটেও তোমাকে সীমানাও যাইতাম না। সব ভুল আমার, তোমাকে কোনো দোষ নাই। কারোর মুখে শব্দ নেই, কোনো প্রকার আওয়াজ নেই। পুরো সভাটা যেন নীরব হয়ে গেল। সবার চোখে মুখে বিস্ময়ের ঘোর গভীরভাবে এঁটে আছে। স্বয়ং এমপি কিনা চেয়ারম্যানকে বাঘের মতো ধরলো। কিন্তু সে কিভাবে এই খবরটা শুনতে পেল? কেউ তো এত দয়ালু নয়। তাছাড়া এমপির কানে খবরটা দিলেও আকস্মিক এমন একটা ঘটনা ঘটার তো কথা না। তাহলে কে ঘটালো এমন কাণ্ড? পুরো ভিড়ের মাঝে একজন ব্যক্তি নীরবে নিভৃতে সটকে গেল। কাজের সমাপ্ত করে আবারও ডায়াল টিপল। কানে ফোন চাপতেই ওপাশ থেকে সেকেন্ডের ভিতরে রিসিভ হলো। এবার চুপ না থেকে গম্ভীর গলাটা ধীরজভাবে বলল, ওকে কেঁদেছে? প্রত্যুত্তরে হাসিতে লোকটি বলল, হ্যাঁ স্যার, কিন্তু এখন সব ঠিক আছে। কলের ওপাশ থেকে দীর্ঘশ্বাসের শব্দ হলো। কয়েক সেকেন্ড পর ঠান্ডা গলায় বলল, ওই মনের উপর নজর রেখো।